মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে শঙ্কা আইএমএফের। বৈশ্ব কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্কারের তাগিদ। আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ইসরায়েল ইরানের ইস্পাহানে হামলা চালানোর পর বিশ্বের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করলেও নিন্দা জানায়নি। বরাবরের মতো গত বাধা কথা বলছেন সবাই। দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইইউ সহ বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র জানিয়েছে কোনো হামলার সঙ্গে জড়িত নয় তারা, তবে ইসরায়েলকে আত্মরক্ষায় যুক্তরাষ্ট্র সহায়তা করে যাবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আর যে কোনো পদক্ষেপ যা আঞ্চলিক উত্তেজনাকে বাড়িয়ে দেয় তার বিরোধিতা করে চীন। গাজা যুদ্ধের মাঝেই ইরান ইসরায়েল উত্তেজনা, পুরো বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। আরেকটি যুদ্ধ কি বাঁধতে চলল? তবে সবার মাঝেই সে উদ্বেগ। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। জবাবে ইসরায়েল ইরানের ইস্পাহানে হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে। এ অবস্থায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছে বিভিন্ন দেশ। ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র এ বিষয়ে প্রথমে মুখ খুলতে চায়নি। ইতালিতে G7 বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে সাংবাদিকরা কয়েকবার হামলার বিষয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। পরে বলেন যুক্তরাষ্ট্র কোনো হামলার সঙ্গে জড়িত নয়। ইসরায়েলকে আত্মরক্ষায় যুক্তরাষ্ট্র সহায়তা করে যাবে বলেও জানান তিনি। তবে ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাননি ব্লিংকেন। এদিকে ইরান বসে থাকবে না, আরও জোরে সোরে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবস্থানরত মার্কিন কর্মীদের ব্যক্তিগত কাজে তেল আবিবের বাইরে ভ্রমণ না করার নির্দেশনা জারি করেছে। আর চীন বলেছে যে কোনো পদক্ষেপ যা আঞ্চলিক উত্তেজনাকে বাড়িয়ে দেয় তার বিরোধিতা করে চীন। ইউরোপীয় ইউনিয়ন প্রধান উর্সুলা ভন ডার লাইয়েন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। ইতালি সব পক্ষকেই উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছে। এছাড়াও কানাডা, ফ্রান্স, জাপান সহ বিভিন্ন দেশ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। যদিও পশ্চিমা দেশগুলো সরাসরি ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানায়নি। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্বে আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে এমন শঙ্কা আইএমএফের। বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিলেন সংস্থাটির শীর্ষ কর্তা ব্যক্তিরা। তাগিদ দিয়েছেন সামাজিক বৈষম্য কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করারও। যুক্তরাষ্ট্র থেকে কাজল আবদুল্লার রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি অব দ্য বোর্ড অব গভর্নরস এর সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেওয়ার প্রথা রয়েছে। সদস্য দেশগুলোর ক্ষেত্রে অর্থমন্ত্রী বা গভর্নর পদমর্যাদার প্রতিনিধিরা শুক্রবারের এ বৈঠকে থাকলেও বাংলাদেশের এই পদমর্যাদার কেউই অংশ নেননি। বাংলাদেশের পক্ষে সভায় যোগ দেন অর্থ সচিব ও ডেপুটি গভর্নর। সবার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে বক্তব্য দিতে চাননি কেউই। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। আইএমএফ এমডি বলেন, অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামোর সংস্কার করতে হবে। Fiscal policy buffers, reviving medium-term growth prospects, and renewing our commitment to supporting our membership. Just endorse reforms to make fund support to countries undergoing debt restructuring smoother and speedier. এ সময় আইএমএফসি সভাপতি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ। The world and the IMF itself have faced multiple global disruptions over the last 3 years. Prospects are improving, which is very positive. But numerous challenges remain, and we need to be vigilant and ready to address them. বৈঠকে অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছে আইএমএফ। রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয়, একই সঙ্গে সামাজিক সুরক্ষা নিশ্চিতে অর্থনৈতিক সমতা সৃষ্টি। এছাড়া বৈশ্বিক টেকসই উন্নয়ন ধরে রাখতে যুদ্ধ নয়, স্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরামর্শ দিয়ে শেষ হচ্ছে 2024 সালের আইএমএফের বসন্তকালীন বৈঠক।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে অতিবৃষ্টির 3 দিন পরও ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছেন অসংখ্য মানুষ। শারজাহ ও আজমানের নিম্নাঞ্চলে খাদ্য ও বাসস্থানের অভাবে প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যেই দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দুবাইয়ের বাংলাদেশ মিশনের কর্মকর্তারা। শিবরিয়াল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে অতিবৃষ্টিতে দেশটির প্রত্যন্ত অঞ্চল ব্যাপক প্লাবিত হওয়ার 3 দিন অতিবাহিত হলেও এখনও চরম দুর্ভোগে আছেন অসংখ্য মানুষ। বিশেষ করে নিম্নাঞ্চলে জলবদ্ধতার কারণে খাদ্য ও বাসস্থান সংকটে কষ্টে আছেন শত শত মানুষ। পানি তো খাবার পানি নাই, ক্যাম্পে তো পানি খাসর হয়ে গেছে, তো ওটা নিয়ে আমরা খাবার পানি আনছি, আনিয়া আমরা খাইছি। খাওয়া দাওয়ার কষ্ট, আজকে 3 দিন যাবত আমরা পানি নিচ্ছি। আমরা কনসুলেট জেনারেলকে এখানে নিয়ে আসছি, এখানে ঘোরাঘুরির মধ্যে এখানে অবস্থা অনেক বেশি খারাপ। এদিকে নিজ দেশের নাগরিকদের দুর্ভোগ থেকে বাঁচাতে ভারত ও পাকিস্তানের দূতাবাস উদ্যোগ নেওয়ার পর শুক্রবার বিকেলে শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল জামাল হোসেন। এই সময় দুর্ভোগে থাকা প্রবাসী বাংলাদেশিদের সহায়তার আশ্বাস দেন তিনি। তাদের সমস্যা শুনছি এবং সেভাবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তরপ্রদেশ সবসময় সাধারণ প্রবাসীদের যে কোনো সমস্যায় সবসময় তাদের পাশে থাকে। তা আমরা বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে তাদের পাশে আছি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাইতে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। গাড়ি ও মেট্রো চলাচল করছে আগের নিয়মে। বিমানবন্দরের সংকটও কেটেছে অনেকটা। তবে শারজাহ আজমানের নিচু এলাকায় শ্রমিক ক্যাম্প এবং শিল্প এলাকায় পানি ঢুকে পড়ায় নিষ্কাশনে বেগ পেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। ফলে ওই অঞ্চলে বসবাসকারী হাজার হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যেই আবারও দুঃসংবাদ দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। আগামী সপ্তাহে আবারও প্রবল বৃষ্টিপাত হতে পারে জানিয়ে দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা জারি করা হয়েছে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভেনিস বিয়েনালের 60তম উৎসবে উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়নের। প্রথম দিনেই দেখা গেছে বিদেশিদের উপচে পড়া ভিড়। বিশ্বের গৌরবময় আসরে দেশকে তুলে ধরতে পেরে খুশি আয়োজক ও প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। বিশ্বের 90টি দেশের অংশগ্রহণে এবার ইতালির ভেনিসে অনুষ্ঠিত হচ্ছে 60তম বিয়েনাল বা আন্তর্জাতিক চারুকলা উৎসব। প্রতি 2 বছর পর পর ভেনিসে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানটি। সরকারের সার্বিক সহযোগিতায় এবার নিয়ে 5মবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন বাংলাদেশের শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাফরিজা সায়েমা ও ইতালির মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল MJH জাবেদ। 18 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি অসংখ্য বিদেশি দর্শনার্থী ও বিশ্বের বিভিন্ন দেশের চারুকলার শিল্পীরা। বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, এতে খুশি আয়োজক ও প্রবাসী বাংলাদেশিরা। ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক বিয়েনালে এবছর বাংলাদেশের 4 গুণী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শাহেদ কবির তালুকদার, সৈয়দা মাহবুবা করিম, আব্দুর রব ও 21 পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ। 1907 সাল থেকে শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক বিয়েনালকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চারুকলা প্রদর্শনী হিসেবে গণ্য করা হয়। এবছর অনুষ্ঠানটি 20 এপ্রিল থেকে শুরু করে 24 নভেম্বর পর্যন্ত টানা প্রায় 7 মাস চলবে। এ সময় বিভিন্ন দেশের প্যাভিলিয়নে শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শিত হবে এবং দর্শক হিসেবে থাকবেন ভেনিসে আসা লাখ লাখ পর্যটক। সময় সংবাদ, ইতালি। 128 বছরের ঐতিহাসিক জাহাজে করে আনা হচ্ছে প্যারিস অলিম্পিকের ফ্লেম। এর মধ্যে শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকতা। গ্রিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে 26 এপ্রিল হস্তান্তর করবে এই ফ্লেম। এর 2 দিন পর গ্রিসের রাজধানী এথেন্সের পাইরিয়াস পোর্ট থেকে সমুদ্রপথে যাত্রা করবে ফ্রান্সের মার্সেইয়ের উদ্দেশ্যে। ঐতিহ্যের বিচারে ফ্রান্স বরাবরই পৃথিবী সেরা। এই ঐতিহ্যকে কেন্দ্র করেই 2024 অলিম্পিক বর্ণিল করার প্রচেষ্টায় প্যারিস। শুরু হয়ে গেছে গেমসের কাউন্টডাউন। অলিম্পিক ফ্লেম আনতে গ্রিসে নোঙ্গর করেছে ফ্রান্সের জাহাজ, সেখানেও নিদারুণ ঐতিহ্যের ছোঁয়া।
অলিম্পিক ফ্লেম আনতে বেলেম নামে গ্রিসে 128 বছরের পুরনো জাহাজ পাঠিয়েছে ফ্রান্স। অনেকের প্রশ্ন জাগতে পারে, শতবর্ষ পেরোনো সামুদ্রিক এই বাহনের কি এমন মাহাত্ম্য। 1896 সালে প্রথমবার যখন এথেন্সে আধুনিক অলিম্পিকের প্রথম আসর অনুষ্ঠিত হয়, সে বছরই জাহাজটি নির্মাণ করে ফরাসিরা। তাই কাকতালীয়ভাবে অলিম্পিকের সূচনা লগ্ন থেকেই জড়িয়ে গেছে জাহাজটি। গেল 16 এপ্রিল এথেন্সে জ্বালানো হয় অলিম্পিক 2024-এর মশাল। 26 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গ্রিক কর্তৃপক্ষ এটি হস্তান্তর করবে প্যারিস কর্তৃপক্ষের কাছে। এর 2 দিন পর গ্রিসের রাজধানী এথেন্সের পাইরিয়াস পোর্ট থেকে সমুদ্র পথে অলিম্পিক ফ্লেম নিয়ে মার্শের উদ্দেশ্যে যাত্রা করবে বেলেম। 16 young people. আমরা 16 জন তরুণ অলিম্পিকের মশাল নিয়ে এথেন্স এসেছি। এটা আমাদের জন্য বিশাল সম্মানের, একই সঙ্গে অলিম্পিকের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বড় একটা সুযোগ। এটা আমাদের বিশেষভাবে রোমাঞ্চিত করছে। এই জাহাজটিতে রয়েছে 3টি মাস্তুল। 1200 বর্গমিটারের বেশি এলাকা নিয়ে পাল উড়িয়ে জাহাজটি সমুদ্র পথে চলাচল করত শুধু বাতাসের সাহায্য নিয়ে, যা এই ডিজাইনের সবশেষ জাহাজগুলোর একটি। আমরা যখন জানতে পারলাম অলিম্পিয়া থেকে জাহাজে করে আমাদের মশালটি আনতে হবে, আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিলাম এটা যে করে হোক করতে হবে। এরপর বেলেম নিয়ে চলে এলাম। এখন প্রতীক্ষা করছি এটা নিয়ে ফ্রান্সে ফেরা। শুরুতে পণ্য পরিবহনের জন্য কার্গো হিসেবে ব্যবহৃত হলেও জাহাজটিকে রূপান্তর করা হয় বিলাসবহুল ইয়টে। বেলেম ফ্রান্সে তৈরি হলেও বিভিন্ন সময় এর মালিকানা ছিল ভিন্ন ভিন্ন দেশের। তবে তা আবারও ফিরে পায় ফরাসিরা, যা এখন প্রদর্শিত হয় 19 শতকের ঐতিহ্যগত নিদর্শন হিসেবে। এস এম ইকবাল, সময় সংবাদ। বসন্তের বর্ণিল ফুলে সেজেছে আয়ারল্যান্ড। চারদিকে ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে মুগ্ধতা। ব্যস্ততার মাঝেও তা দেখতে ঘুরছেন প্রকৃতি প্রেমীরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। একদিকে হলুদ ড্যাফোডিলের রাজত্ব, মাঝে বন্য ফুলের লাস্যময়ী হাসি। ছোট হলেও রূপ যে তার কোনো দিকেই কম নয় তা জানানোর জন্যই বুক চিতিয়ে উকি দেয় আলাদা রঙে। অন্যদিকে সাদা আর গোলাপি চেরি যেন মিতালি করছে শুভ্র আকাশের সঙ্গে। বসন্তের এই সময় এমন দৃশ্যই এখন আয়ারল্যান্ডের শহর গ্রামের অলিগলিতে। নানা জাতের টিউলিপ আর ঘাস ফুলেরাও দুলছে বাড়ির আঙিনায়, রাস্তার ধারে ঝোপঝাড়ে। বসন্তের মন কাড়া হাওয়ায় একে অপরের সঙ্গে অবলীলায় মিলে যাওয়ায় ভালোবাসা যেন নিরেট বন্ধনের নাম। আলতো এমন স্পর্শে ফুলের মতো প্রকৃতিও হেসে ওঠে নতুন গানে, নতুন সুরে। প্রবাস জীবনের হাজারো ব্যস্ততার মাঝেও প্রকৃতি প্রেমীরা ঠিকই বের হন এমন ফুলের হাসি দেখতে। নাতিশীতোষ্ণ দেশের মানুষ যখন শীত প্রধান দেশে থাকি, তখন আমাদের মনটা কিছুটা বিচলিত থাকে। এই সময়টা এসে চারিদিকে ফুলের সমারোহ, সবুজের সমারোহ আমাদের মনটাকে কিছুটা আনন্দিত করে। গ্রীষ্মের তাপে হারিয়ে যাবে এ ফুল, আসবে গ্রীষ্মের ফুল। তারপরও ঋতুরাজ বসন্তের ফুল থেকে যায় কোটি প্রেমীর অন্তরে। চারিদিকে শুধু রঙের ফুলঝুরি, এমন রং আরো কিছুদিন থাকবে। প্রকৃতি হাসবে ফুলের এমন দোলায়, সুবাসিত করবে ক্লান্ত পথিকের মন। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ তামিম। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।